আজকের মুভিটা দেখার পরে তোমরাও বলতে বাধ্য হবে যে একে বলে আসলি পাওয়ার আর এই হলো আসল রাজত্ব। যারা কেজিএফ মুভির 2টা চ্যাপ্টার দেখেছো তাদের জন্য আজকের এই মুভির এক্সপ্লেন একটা মাস্ট ওয়াচ ভিডিও। ভাবছো কোনো সাধারণ গ্যাংস্টার? আরে না, এই মুভিটা এতটাই হাই লেভেলের আর এর অ্যাকশন এতটাই মারাত্মক রকমের যেটা তোমার চোখের পলক ফেলতে দিবে না। আর মুভির মধ্যে এমন সব ভায়োলেন্স সিন রয়েছে যেটা দেখার পরে তোমার একদম কলিজা শুকিয়ে যাবে। পুরো ভিডিও জুড়ে শুধু রক্তপাত, প্রতিশোধ আর ক্ষমতার এক ভয়ঙ্কর লড়াই। যখন রাজাদের রাজত্ব শেষ হয় তখনই শুরু হয় গ্যাংস্টারের রাজত্ব। আর এই রাজত্বকে টিকিয়ে রাখতে হলে হয় নিজেকে মরতে হবে নয়তো অন্যকে মারতে হবে। তো চলো আর কোনো পেঁচাল না বাড়িয়ে একটা করে সাবস্ক্রাইব করে দিয়ে শুরু করি আজকের ভয়ঙ্কর ভায়োলেন্স মুভির এক্সপ্লেনেশন। মুভির শুরুতে আমরা দেখতে পাই একজন ড্যানিশ পুলিশ অফিসারকে, যার নাম হলো ভার্গব বক্সি। এই অফিসারের বদলি হয় এমন এক এলাকায় যেখানে চারদিক শুধু গুন্ডা আর বদমাইশের রাজত্ব। মানে বলতে পারো ওখানে বাতাসেও যেন এক অপরাধের গন্ধ। কিন্তু এই ভার্গব তো আর অন্য পুলিশদের মতো নয়। সে এসে ওই এলাকার যত বড় বড় রাউডি আর হাড়বজ্জাত গুন্ডা রয়েছে সবাইকে ডেকে পাঠায় সোজা পুলিশ স্টেশনের সামনে। সকলেই মনের মধ্যে একটা ভয় নিয়ে পুলিশ স্টেশনের সামনে এসে হাজির হয়। ভার্গব সবার সামনে এসে তাদেরকে 2টা শর্ত দেয়। সে বলতে থাকে এখানে যারা রয়েছে তারা সকলেই নিজেদের পরিচয় দিবে, তবে নিয়ম হলো আগে বলবে নিজের বাপের নাম, তারপরে বলতে হবে নিজের নাম। এই কথা শুনে একে একে সকল গুন্ডা তাদের বাপের নাম এবং নিজের নাম বলে পরিচয় দিতে থাকে। কিন্তু ভিড়ের মধ্যে থেকে সেখানে দাঁড়িয়েছিল একজন তেরা গুন্ডা। সে তার বাপের নাম না বলে নিজের নাম বলে পরিচয় দিতে থাকে। যখন ভার্গব তাকে তার বাপের নাম বলতে বলে এবার উল্টা সে এমন একটা ভাব দেখায় যেন সে এই এলাকার রাজা। তবে তার এই দাপটের পেছনে একটা কারণও রয়েছে। কারণ হলো সে এই এলাকার বড় বড় নেতাদেরকে গদিতে বসিয়েছে। কিন্তু ভার্গব কি আর ছেড়ে দেওয়ার মতো পুলিশ? সে সোজা ওই গুন্ডার কাছে যায় আর এক ঘুষি মেরে তার কানের নিচে ফাটিয়ে দেয়। আর এমন এক ভয়ঙ্কর থাপ্পড় খেয়ে তার মাথা একদম পুরাই আওলা হয়ে যায়। এটা দেখে বাকি গুন্ডাদের একদম কলিজা শুকিয়ে যায়। তারা বুঝতে পারে না যে এই পুলিশ অফিসার আসলে কোন লেভেলের খিলাড়ি। পাশে থাকা এক লোক ভার্গবকে বলে, স্যার আমি তো ভেবেছিলাম আপনি সকলের মতোই সহজ সরল পুলিশ অফিসার, কিন্তু আপনি তো এই জানোয়ারদের জন্য স্বয়ং শয়তান হয়ে আবির্ভাব হয়েছেন। তখন ভার্গব একটা ডায়লগ দেয়, মাঝে মাঝে শয়তানকে মারার জন্য নিজেকেও শয়তান হতে হয়। এরপরে ভার্গব ওই সকল গুন্ডাদেরকে বলতে থাকে যদি 2-4টা মাফিয়াকে মেরে তোরা নিজেদের গুন্ডা মনে করিস তাহলে শোন তোদের একটা ইতিহাস বলি। এরপরে ভার্গব সেই জায়গায় থাকা সকল পুলিশ সহ সেখানে দাঁড়িয়ে থাকা সকল গুন্ডাদেরকে এক ভয়ঙ্কর ইতিহাস শোনাতে থাকে। আর এখান থেকে মুভির কাহিনী ফ্ল্যাশব্যাকে চলে যায় সোজা 1945 সালের সংগ্রাম গ্রামে। সেই গ্রামে বাস করত একজন দেশপ্রেমিক বিপ্লবী যার নাম হচ্ছে অমরেশ্বর। তার স্ত্রী ছিল তুলসী দেবী এবং তাদের ছিল 2 ছেলে যাদের নাম হলো শঙ্করেশ্বর এবং ছোট ছেলের নাম অরকেশ্বর। অমরেশ্বর ছিল একজন বীর পুরুষ। তিনি সংগ্রাম নগরে সাহসের সাথে ব্রিটিশদের রক্তচক্ষু উপেক্ষা করে ভারতকে স্বাধীন দেশ হিসেবে তেরেঙ্গা পতাকা উড়িয়ে দেয়। কিন্তু সেখানে তো বেইমানের কোনো অভাব নাই। ব্রিটিশরা যখন এই খবর পায় তারা এলাকার কুখ্যাত গুন্ডা ঢাকাকে লেলিয়ে দেয় অমরেশ্বরকে হত্যা করার জন্য। এরপরে যেটা হওয়ার সেটাই হয়। ঢাকা নামের সেই অ্যাসাসিন নির্মমভাবে অমরেশ্বরকে হত্যা করে। স্বামীর মৃত্যুর পরে তুলসী দেবী তার 2 ছোট্ট বাচ্চার জীবন বাঁচানোর জন্য সেই গ্রাম ছেড়ে দক্ষিণ ভারতের অমরাপুর এলাকায় চলে আসে। সেখানে বর্দিরাজ মুঘলিয়া নামের এক মহান বিপ্লবী মানুষ তাকে আশ্রয় দেয়। অমরেশ্বরের 2 ছেলে কিন্তু একদম 2 মেরুর। ছোট ছেলে অরকেশ্বর ছিল একদম শান্ত আর দয়ালু স্বভাবের। সে সব সময় ঝগড়া বিবাদ এড়িয়ে চলত। কিন্তু তার বড় ভাই শঙ্করেশ্বর একদম আগুনের গলা। ছোটবেলায় থেকেই তার মেজাজ ছিল একদম তুঙ্গে। শঙ্করেশ্বর যখন একদম ছোট তখন এক বদমাশ লোক তার মায়ের সাথে অভদ্রতামি করতে আসে। আর এটা দেখে শঙ্করেশ্বরের রক্ত একদম টকবগিয়ে ওঠে। তার চোখের সামনে নিজের মায়ের অপমান সে সহ্য করতে পারে না। এরপর সে যেই কাজটা করেছিল সেটা দেখার পরে তোমার গা হাত পা ঠান্ডা হয়ে যাবে। ওই বদমাশ লোকটা যেই হাত দিয়ে তার মায়ের সাথে অসভ্যতামি করেছিল এবার সে একটা কাটারি তুলে দিয়ে সেই লোকের ওই হাত এক কোপে শরীর থেকে আলাদা করে দেয়। মানে বুঝতেই পারছো রক্ত গরম থাকলে তার মাথা একদম কাজ করা বন্ধ করে দেয়। এরপরে কেটে যায়
বেশ কয়েকটি বছর। এখান থেকে মুভির কাহিনী চলে আসে 1971 সালে, যেখানে আমরা দেখতে পাই আমাদের এই মুভির মেন হিরো অরকেশ্বরকে। অরকেশ্বর কিন্তু তার বড় ভাইয়ের মতো গুন্ডা হয়নি, কারণ তোমরা জানো সে ছোটবেলা থেকেই সাদাসিধে স্বভাবের। সে পড়াশোনা করে নিজের যোগ্যতায় একজন দক্ষ পুলিশ অফিসার হয়েছে। তার বড় ভাই শঙ্করেশ্বর তাকে ফোন দিয়ে বলে, ভাই তোকে নিয়ে আজকে আমি সত্যিই গর্বিত। আমাদের বাবা যেমন দেশের জন্য নাম কামিয়েছিল, তুইও আজ পুলিশের উর্দিতে আমাদের বংশের নাম উজ্জ্বল করবি। অরকেশ্বর তার ভাইকে জানায় সে খুবই শীঘ্রই তার বাড়ির দিকে রওনা দিচ্ছে, কিন্তু সে তো জানতো না যে তার জন্য কি ভয়ঙ্কর বিপদ অপেক্ষা করছে। যাই হোক, এখানে মুভির সিনে এন্ট্রি হয় এই গল্পের সব থেকে সুন্দরী হিরোইন মধুমতির। মধুমতি যখন নাচছিল তখন তার নাচে যেন পুরো অমরাপুর মজে গিয়েছিল। তার বাবা বীর বাহাদুর নিজের মেয়ের এই ট্যালেন্ট দেখে বেশ গর্বিত ছিল। বীর বাহাদুরের পরিবার বছরের পর বছর ধরে এই অমরাপুরকে শাসন করে আসছে। দেশ স্বাধীন হওয়ার আগে পর্যন্ত তারাই ছিল ওখানকার ভাগ্য বিধাতা, কিন্তু দেশ স্বাধীন হওয়ার পরে যখন গণতন্ত্র ফিরে আসে তখন তাদের এই পুরনো দাপট আর আগের মতো কাজ করে না। একদিকে যখন বীর বাহাদুর নিজের ক্ষমতা ধরে রাখার চেষ্টা করছিল, অন্যদিকে ওই যে কুখ্যাত গ্যাংস্টার ঢাকা, সে কিন্তু দমে যায়নি। সে তার নিজের পোষা গুন্ডাদের ভারতের বিভিন্ন জায়গায় ছড়িয়ে দিয়েছিল যেন পুরো ভারত সে কবজা করতে পারে। উত্তর ভারতের রাজত্ব ছিল মালিক নামক আরেক গ্যাংস্টারের হাতে, দক্ষিণ ভারতের কন্ট্রোল ছিল ভাঙেরা নামক আরেক গ্যাংস্টারের কাছে, আর আমাদের এই অমরাপুরের দখল ছিল ঢাকার ডান হাত খালিদের কবজায়। বীর বাহাদুরের সাম্রাজ্য যখন চারপাশ থেকে ঘেরাও হয়ে পড়ে তখন সে দিশাহারা হয়ে পড়ে। তার খুব ইচ্ছে যে করেই হোক অমরাপুরের ক্ষমতা তাকে ফেরত পেতেই হবে। তাই সে বড় বড় সব জমিদার এবং রাজাদেরকে নিজের বাড়িতে দাওয়াত করে খাওয়ায়। বীর বাহাদুর তাদের সামনে বলে, শাসন করা আমাদের জন্মগত অধিকার, পূর্বপুরুষ ধরে আমরা পুরো ভারত শাসন করে আসছি, কিন্তু দেশ স্বাধীন হওয়ার পরে আমরা যদি এই গুন্ডাদের কাছে হেরে যাই তবে আমাদের আর সম্মান বলে কিছুই থাকবে না। সাধারণ জনগণ আমাদের চোখের ওপরে চোখ রাঙিয়ে কথা বলবে। অন্যদিকে খলিলকেও ওখানকার মুখ্যমন্ত্রী ঘনশ্যাম পান্ডে এক কঠিন হুঁশিয়ারি দেয়। পান্ডে তাকে বলে, দেখো খলিল, এবারের নির্বাচনে যদি কোনো রকমের ঝামেলা হয় তবে ওপর থেকে মালিক কিন্তু আমাদের কাউকেই ছাড়বে না, আমাদের দুজনেরই কল্লা রাস্তায় পড়ে থাকবে। তাই তুমি এক কাজ করো, তোমার ছেলেকে জলদি দুবাই থেকে ডেকে পাঠাও। সে দুবাই থেকে এসে এবার আমাদের এই ইলেকশনটা সামলাবে। মানে বুঝতেই পারছো, ক্ষমতার লোভে এরা নিজেদের ছেলেকেও আগুনের মুখে ঠেলে দিতে পারে। তবে এত রক্তারক্তি আর নোংরা রাজনীতির মধ্যেও একটা সুন্দর জিনিস তখনও বেঁচে ছিল, সেটা হলো অরকেশ্বর আর মধুমতির প্রেম। তারা ছোটবেলা থেকে একজন আরেকজনকে জানের থেকেও বেশি ভালোবাসতো। মধুমতি মনে মনে ঠিক করে রেখেছিল যদি সে বিয়ের জন্য কাউকে মালা পরায় তবে সেটা অরকেশ্বরকেই পরাবে। তাই সে সোজা চলে যায় অরকেশ্বরের মায়ের কাছে। সেখানে গিয়ে সে মনের সকল কথা খুলে বলে। তার এই কথা শুনে অরকেশ্বরের মাও রাজি হয়ে যায়। মানে এক কথায় বলতে পারো তাদের বাড়িতে বিয়ের তোড়জোড় শুরু হওয়ার কথা। কিন্তু কথায় আছে না, সুখ কি আর এত সহজে সহ্য হয়? ঠিক ওই সময়ে আমরা বাড়ির পাশে এক বৃদ্ধ দম্পতিকে দেখতে পাই। এই বৃদ্ধ দম্পতি তাদের 80 বছর বয়সের দাম্পত্য জীবনের বিবাহ বার্ষিকীতে তার আদরের স্ত্রীকে একটা ছাতা উপহার দিয়েছিল। কিন্তু তারা কি জানতো তাদের আজকের এই বিবাহ বার্ষিকীর দিনই ছিল তাদের জীবনের শেষ দিন। কিন্তু তাদের সাথে কি এমন হয়েছে, চলো এবার সেই কাহিনীটা দেখি। শহর জুড়ে তখন টানটান উত্তেজনা, কারণ কুখ্যাত ডন খালিদের সেই গুণধর ছেলে দুবাই থেকে ফিরে এসেছে ইলেকশন করতে। তার গুণধর ছেলে ফিরে আসার বেশ কয়েকদিন পরে খালিদ এবং তার সাঙ্গুপাঙ্গুরা বিশাল আয়োজন করে পুরো শহরে হই হুল্লা করে দাপিয়ে বেড়াচ্ছিল। ঠিক ওই মুহূর্তে একটা ঘোড়া দৌড়ে আসে আর তাতে একটা পার্সেল ছিল, আর সেই পার্সেলের মধ্যে ছিল একটা কাটা মাথা। আর এটা কার কাটা মাথা তোমরা কি জানো? এই কাটা মাথা হচ্ছে খালিদের সেই গুণধর ছেলের। এমনকি তার কাটা মাথা বরাবর একটা গুলিরও চিহ্ন রয়েছিল। কিন্তু সে এমন কি করেছিল যে তার সাথে এমন ভয়ঙ্কর কাণ্ড ঘটেছে? এবার এখান থেকে মুভির কাহিনী একদিন পেছনে ফিরে যায়। খালিদের ছেলে দুবাই থেকে ফিরে আসায় তার সকল সাঙ্গপাঙ্গরা একেবারে খুশিতে আত্মহারা হয়ে বন্দুক নিয়ে নাচানাচি করছিল। তার এই লাগামহীন ছেলে মজমাস্তি করতে এতটাই ব্যস্ত যে সে কোনো কিছু না দেখে এদিক সেদিক গুলি করে ফায়ার করছিল। তার এই আনন্দ করে ছোড়া গুলি যে লাগে সেই বৃদ্ধা মহিলার গায়ে, যিনি একটু আগেই তার স্বামীর কাছ থেকে ছাতা উপহার পেয়েছিল তাদের দাম্পত্য জীবনের বিবাহ বার্ষিকীতে। গুলিটি বুকে লাগার সাথে সাথে মহিলাটি সেখানে লুটিয়ে পড়ে এবং মারা যায়। শুধু এটুকুই নয়, খালিদের ওই জানোয়ার ছেলে তখন সেই বৃদ্ধ লোকটিকেও
মারা শুরু করে। সে বলতে থাকে যে এরকম 2-4টা বৃদ্ধ মহিলা মরে গেলে তার কিছু আসে যায় না। মানে বুঝতেই পারছো, বাবা পাওয়ারফুল একজন লোক, তার ছেলে এমন উটকো হবে এটাই স্বাভাবিক। ঠিক ওই মুহূর্তে সিনে এন্ট্রি হয় আমাদের আগুনের গোলা শশাঙ্করের। সে নিজের চোখের সামনে এই অন্যায় দেখে আর মাথা ঠিক রাখতে পারে না, যার ফলে যেটা হবার সেটাই ঘটে। সে একাই খালিদের সকল গুন্ডাদেরকে পিটিয়ে ছাতু বানিয়ে দিতে থাকে এবং অবশেষে খালিদের ছেলেকেও সে গান পয়েন্টে করে ব্ল্যাঙ্ক শট দিয়ে তার মাথা খুলি উড়িয়ে দেয়। মানে বুঝতেই পারছো যে এই লোকটা কি ভয়ঙ্কর লেভেলের মানুষ। যাই হোক, পরের দিন ছেলের কাটা মাথা দেখে ডন খলি তো তখন রাগে একেবারে হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলে। তার চোখে এখন শুধু রক্তের নেশা। সে শপথ করে বসে শশাঙ্কর এবং তার পুরো গোষ্ঠীকে সে জ্যান্ত আগুনে পুড়িয়ে মারবে। ছেলের এই ভয়ঙ্কর বিপদ দেখে তুলসী দেবী আর সহ্য করতে পারে না। তিনি তার 2 ছেলেকে নিয়ে অমরাপুর থেকে পালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। কিন্তু তখনই সেখানে একজন পুলিশ অফিসার এসে বাগড়া দেয়। সে অরকেশ্বরকে বলে, দেখো তুমি নিজেও একজন পুলিশ, তোমার ভাই যদি বাইরে ঘুরে বেড়ায় তবে খালিদের লোকজন তাকে কুত্তার মতো গুলি করে মারবে। তার থেকে ভালো ওকে সারেন্ডার করতে বলো, সে লকআপে অন্তত সুরক্ষিত থাকবে। হরকেশ্বর বেচারা নিজের পুলিশের ইউনিফর্মের উপর বিশ্বাস করে তার ভাইকে বুঝিয়ে রাজি করায়। শশাঙ্করও তার ভাইয়ের কথা মেনে পুলিশের কাছে ধরা দেয়। কিন্তু এটাই ছিল তার জীবনে সবথেকে বড় ভুল। পরের দিন খালিদ পুরো শহরের মানুষকে ডেকে রাস্তায় জড়ো করে আর সেখানে সে রক্তমাখা একটা বস্তা নিয়ে টেনে টেনে সকলের সামনে নিয়ে আসে। সেই ভিড়ের মধ্যে অরকেশ্বর এবং তার মাও এসে হাজির হয়েছিল। এরপরে খালিদের লোকজন সেই রক্তমাখা বস্তার মধ্যে থেকে শশাঙ্করের কাটা মাথা বের করে নিয়ে আসে। শুধু এটুকুই নয়, এরপরে একে একে সে ওই বস্তার মধ্যে থেকে শশাঙ্করের এক একটা বডির পার্ট কেটে কেটে বের করতে থাকে। এই কাহিনী দেখে সেখানকার মানুষজনের একদম রক্ত মাথা থেকে পায়ে নেমে আসে। নিজের চোখের সামনে নিজেরই ছেলের এমন ভয়ঙ্কর করুণ পরিণতি দেখে তুলসী দেবী সেখানেই জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়ে। তার মায়ের পাশে বসেছিল শশাঙ্করের ছোট ভাই অরকেশ্বর। নিজের বড় ভাইয়ের এমন করুণ অবস্থা দেখে ছোট ভাইয়ের অবস্থা কি হতে পারে তোমরা তো অনুমানই করতে পারছো। এই ছেলেটাই কাল রাতে আইনের উপরে ভরসা করে নিজের ভাইকে পুলিশের হাতে তুলে দিয়েছিল যেন সে সুরক্ষিত থাকে। কিন্তু আজকে যেটা সে নিজের চোখে দেখছে, তোমরাই বলো বড় ভাইয়ের এমন হত্যাকাণ্ড যদি ছোট ভাইয়ের চোখের সামনে ঘটে তাহলে ছোট ভাই কি ঠিক থাকতে পারে? নিজের বড় ভাইয়ের এই বিভৎস অবস্থা দেখে অরকেশ্বরের মাথার তার একদম ছিঁড়ে যায়। সে বুঝতে পারে যে এই পচে যাওয়া সিস্টেমে আইনের দোহাই দিয়ে কোনো বিচার পাওয়া যাবে না। সে সবার আগে কি করলো জানো? নিজের গায়ের পুলিশের উর্দিটা খুলে ফেলে। এরপরে সে তার চাকরিতে রিজাইন দিয়ে দেয়। অর্থাৎ আজ থেকে সে আইনের কোনো লোক নয়, বরং আজকে থেকে সে নিজেই একজন আইন। মানে বুঝতেই পারছো যে এরপরে কাহিনীগুলা কি হতে চলেছে। সেখান থেকে অরকেশ্বর এবার তার মায়ের সামনে যেয়ে দাঁড়ায়। এখানে দেখা যায় তার মা তার বড় ছেলের মৃত্যুর শোকে একদম পাথর হয়ে বসেছিল। ছোট ছেলে অরকেশ্বরকে দেখে তার মা বলতে থাকে, এই দুনিয়াতে এত নরম হয়ে চললে তোকেও একদিন মরতে হবে। ঠিক তখনই অরকেশ্বর তার পেছন থেকে একটি হাত উপরে তুলে দাঁড়ায়। তার হাতে ছিল কালকের সেই বেঈমান পুলিশ অফিসারের কাটা মাথা। এটা দেখে তার মা একেবারে চমকে উঠে। আসলে অরকেশ্বর কালকে রাতে যখন তার উর্দিটা খুলে ফেলেছিল তখনই সে সোজা চলে যায় সেই বেঈমান পুলিশ অফিসারের কাছে, যার কথায় বিশ্বাস করে সে তার বড় ভাইকে তার জিম্মায় দিয়ে দিয়েছিল। এরপরে সেখানে যে আর কোনো কথা না বলেই এক কোপ মেরে তার বডি থেকে মাথা আলাদা করে। মানে সে গতকাল রাতে পুলিশকে মারার পরে তারপরে তার মায়ের সাথে দেখা করতে এসেছে। তখন তার মা কান্নায় ভেঙে পড়ে এবং তাকে বলতে থাকে, তোর বাবা ছিল একজন দেশপ্রেমী, যার কারণে তার জীবন দিতে হয়েছে। তোর ভাই ছিল একজন প্রতিবাদী, যার কারণে তাকেও বিভৎসভাবে খুন হতে হলো। এখন তুইও যদি মারা যাস তবে আমি কাকে নিয়ে বেঁচে থাকবো? এবার অরকেশ্বর তার মায়ের সামনে সেই বেঈমান পুলিশের কাটা মাথা রেখে তার মাকে বলতে থাকে, এই সমাজে বিচার পাওয়া যায় না, নিজের বিচার নিজেকে করে নিতে হয়। আমি তোমাকে কথা দিচ্ছি, আজ থেকে আমার রাজ্যে কোনো অবিচার হবে না। যে অবিচার করতে আসবে তারই ধর থেকে মাথা আলাদা হতে থাকবে। যাই হোক, এদিকে একজন পুলিশ অফিসারকে মারার দায়ে অরকেশ্বরকে পুলিশ এসে গ্রেফতার করে ফেলে। কিন্তু এটা তার জন্য জেল ছিল নাকি এই জেলটা ছিল তার জন্য আরেকটা নতুন রাজত্ব? জেলের ভেতরে তখন একটা খবর ছড়িয়ে পড়ে, ডন খালিদের সবথেকে খতরনাক কিলার
বালি আসছে অরকেশ্বরকে জেলের ভেতরে হত্যা করতে। আর এই বালি নাম শোনার সাথে সাথেই সকলের কলিজা একদম শুকিয়ে যায়, কারণ বালি মানেই সাক্ষাৎ আজরাইল। এই বালি যেখানে যায় প্রত্যেকটা মানুষকে একেবারে কেটে কেটে কুচি কুচি করে দেয়। জেলের সিকিউরিটি তখন একদম টাইট করে দেওয়া হয়, কারণ সকলেই জানে যে জেলের ভেতরে আজকে রক্তের বন্যা বইবে। ঠিক তখনই আকাশ কাঁপিয়ে একটা হেলিকপ্টার এসে দাঁড়ায়। সবাই ভাবছিল বালি হয়তো বীর দর্পে হেলিকপ্টার থেকে নামবে, কিন্তু হেলিকপ্টার যখন কাছে এসে দাঁড়ায় তখন সকলের চোখ একেবারে কপালে উঠে যায়। হেলিকপ্টারের নিচে একটা লাশ ঝুলছিল, আর সেই লাশটাই ছিল খোদ বালির। অরকেশ্বরকে জেলে ঢোকানোর আগে বাইরের খেলা সে শেষ করে দিয়েছে, মানে ইতিমধ্যে সে বালিকেও ক্লোজ করে দিয়েছে। এই পুরো ঘটনাটা ডন খালি দূরে থেকে দূরবীন দিয়ে দেখে একেবারে ভ্যাবাচাকা খেয়ে যায়। সে ঘুণাক্ষরও বুঝতে পারে না যে এই সাধারণ ছেলে এমন ভয়ানক হয়ে উঠতে পারে। এদিকে এই সকল কাহিনী যখন বীর বাহাদুর জানতে পারে, এবার সে এক ভয়ঙ্কর চাল চেলে বসে। অরকেশ্বরের এই সকল ভয়ঙ্কর খুন খারাপির কাহিনী শুনে বীর বাহাদুর বুঝতে পারে যে এই অরকেশ্বর কোনো সাধারণ ছেলে নয়। সে ভাবতে থাকে শত্রু যখন শত্রুকে ঘায়েল করছে তখন অরকেশ্বরকে হাতে রাখাই বুদ্ধিমানের কাজ, যার কারণে সে এই সুযোগটা লুফে নেয়। আর সুযোগ বুঝে সে তার রাজনৈতিক প্রভাব খাটিয়ে অরকেশ্বরকে জেল থেকে ছাড়িয়ে নিয়ে আসে। জেল থেকে বের হওয়ার সময়ে তাকে নিতে আসে স্বয়ং রাজকুমারী মধুমতি। এখানে বোঝা যায় এত ঝড়ঝাপটার মাঝেও মধুমতি কিন্তু তার ভালোবাসা ভুলে যায়নি। বাইরের পরিস্থিতি তখন এতটাই গরম যে কোনো সময়ে যে কারো লাশ পড়তে পারে। গাড়ি করে যাওয়ার পথে অরকেশ্বরের বিশ্বস্ত লোকজন এসে তাকে পথরোধ করে আটকায়। তারা বলতে থাকে যে সামনের রাস্তায় তার জন্য বিপদ অপেক্ষা করছে। অরকেশ্বর আর কোনো রিস্ক নিতে চায় না। সে মধুমতিকে একা রাস্তা দিয়ে পাঠিয়ে সে অন্য রাস্তা ধরে, কিন্তু কিছু দূর আগানোর পরেই সেখানে শুরু হয় এক ভয়ঙ্কর যুদ্ধ। অরকেশ্বরের গাড়ি যখন একটা নির্জন রাস্তায় পৌঁছায়, চারপাশ থেকে বন্দুকধারীর এক দল তাকে ঘিরে ফেলে। ঝাঁকে ঝাঁকে বুলেটগুলো বৃষ্টির মতো গাড়ির ওপরে আছড়ে পড়তে থাকে। এমন ভয়ঙ্কর ভাবে তার উপরে হামলা হয় যে কি ভাববে যে অরকেশ্বর হয়তো আজকেই শেষ। কিন্তু আমাদের হিরো তো আর এত কাঁচা খিলাড়ি নয়, তার কাছে পুলিশের ট্রেনিং এবং গ্যাংস্টারের তেজ দুটাই রয়েছে। সে ওই ভয়ঙ্কর আক্রমণে মারাত্মক রকমের জখম হলেও এই যাত্রায় প্রাণে বেঁচে যায়। এর বেশ কিছুদিন পরে যখন অরকেশ্বর মোটামুটি সুস্থ হয়ে যায়, এবার সে সোজাসুজি চলে আসে ডন খলিদের রাজপ্রাসাদে। সেখানে থাকা শয়ে শয়ে গুন্ডাদেরকে সে কুত্তার মতো পেটাতে থাকে। তার সামনে যেই আসতে থাকে তাদেরকেই সে পরপারে পাঠিয়ে দিতে থাকে। এরপর সব থেকে বড় গ্যাংস্টার খালিদের কলার ধরে টেনে হিঁচড়ে নিয়ে আসে একদম রাস্তার মাঝখানে, যেই জায়গাতে একদিন খালিদ তার বড় ভাই শশাঙ্ককে হত্যা করেছিল। এরপর সেখানে রাস্তার সামনে দাঁড়িয়ে থাকা শত শত মানুষকে সামনে রেখে খালিদের গলা বরাবর এক কোপ বসিয়ে দেয়, আর এক কোপেই তার বডি থেকে মাথা আলাদা করে দেয়। মাত্র কিছুদিন আগেই যেই খালিদ এই রাস্তায় অরকেশ্বরের ভাইকে কেটে কেটে কুচি কুচি করেছিল, ঠিক একই জায়গায় সে খালিদকে হত্যা করে তার ভাইয়ের হত্যার প্রতিশোধ নেয়। যেই খালিদের ভয়ে এলাকার মানুষ মাথা উঁচু করে দাঁড়াতে পারছিল না, আজ তার নিজেরই মাথা রাস্তার ধুলোর সাথে গড়াগড়ি খাচ্ছিল। এই খবর যখন বাকি সব বড় বড় ডনের কানে পৌঁছায় তখন তারা একেবারে রাগে হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলে। এবার তারা সকলে একজোট হয়ে তার ভয়ঙ্কর সব সাঙ্গপাঙ্গদেরকে পাঠিয়ে দেয় অরকেশ্বরকে খতম করার জন্য। কিন্তু এই অরকেশ্বর তো আর কোনো সাধারণ কোনো পাবলিক নয়। সে একা হাতে একটার পর একটা মাফিয়াদের লোকজনদেরকে মেরে কেটে একদম কুচি কুচি করতে থাকে। এখানে যে ভায়োলেন্স সিন এবং এক একটা অ্যাকশন সিন দেখানো হয়েছে তা এক কথায় মাথা নষ্ট করা। যদি তোমরা এই মুভির আসল ফিল নিতে চাও তবে প্লিজ একবার হলো মুভিটা তোমরা দেখে নিও। এখানে অরকেশ্বর এক একজনকে এমন ভাবে মারছিল যেটা দেখার পরে তোমার রক্ত একদম শীতল হয়ে যাবে। এক কথায় ওয়ান ম্যান আর্মি এবং পুরো এলাকা সে একাই সাফ করে দেয়। এরপর বীর বাহাদুর অরকেশ্বরকে ডেকে বলতে থাকে, দেখো বাবা, এই শহরকে যদি বাঁচাতে হয় তবে এই বাকি তিনজন বজ্জাত গুন্ডাকেও সরাতে হবে। তুমি আমাকে এই ইলেকশনে জেতাতে শুধু সাহায্য করো, এদেরকে আমি একাই দেখে নিতে পারবো। এরপরে কাঙ্ক্ষিত সেই ইলেকশন চলে আসে এবং অরকেশ্বরের ভয়ে
ভয়ে কেউ বীর বাহাদুরের প্রতিপক্ষ হয়ে দাঁড়াতে সাহস পাচ্ছিল না, যার কারণে বীর বাহাদুর ইলেকশনে জিতে মুখ্যমন্ত্রী হয়ে যায়। আর এদিকে পুরো অমরাপুরের একচ্ছত্র আধিপত্য বা ডন হয়ে বসে আমাদের অরকেশ্বর। কিন্তু ক্ষমতার মাঝেও বীর বাহাদুর তার আভিজাত্যর কথা ভুলতে পারছিল না, কারণ এক সময়ে তার পূর্বপুরুষরা এই এলাকায় রাজত্ব করত, যার জের ধরে সে তার মেয়ে মধুমতির জন্য এক জায়গায় রাজকীয় বিয়ের সম্বন্ধ দেখছিল। এখানে মধুমতি এই ব্যাপারটা জানার পরে তার বাবাকে পরিষ্কার করে জানিয়ে দেয় যে সে ছোটবেলা থেকে অরকেশ্বরকে মনে প্রাণে ভালোবাসে। মেয়ের এই কথাবার্তা শুনে বীর বাহাদুর একেবারে বেগে বসে, কারণ অরকেশ্বর বর্তমানে দাপুটে নেতা হলো তার পূর্বপুরুষের কোনো নামগন্ধ নাই, যার কারণে বীর বাহাদুর এই সম্পর্ক মেনে নিতে পারছিল না। যাই হোক, এখানে দেখা যায় মধুমতি তার বাবার অমতেই সেখান থেকে পালিয়ে আসে এবং অরকেশ্বরের সাথে বিয়ের বন্ধনে আবদ্ধ হয়। এভাবে কেটে যায় বেশ কয়েক বছর। অরকেশ্বর এবং মধুমতির দাম্পত্য জীবনে দুইটা ফুটফুটে বাচ্চার জন্ম হয়, কিন্তু সুখ কি আর বেশি দিন কপালে জোটে। এবার সিনে এন্ট্রি হয় দক্ষিণ ভারতের ত্রাস ভাঙেরার। সে চায় অমরাপুর পুরোটাই কবজা করতে, তবে এই অমরাপুর যদি কবজা করতে হয় তাকে আগে অরকেশ্বরের পুরো রাজত্বকে লুটপাট করতে হবে। ভাঙেরা তার লোকজন দিয়ে অরকেশ্বরের পুরো অস্ত্রের গোডাউন লুট করে নেয়। ভাঙেরা মনে করতে থাকে যে অরকেশ্বর হয়তো কোনো ছিচকে চেনাপটে, যার কারণে সে একাই অরকেশ্বরের ডেরায় তারই অস্ত্রের গোডাউন লুট করার পরে দাদাগিরি দেখাতে চলে যায়। অরকেশ্বরকে চারপাশ থেকে ঘিরে নেওয়ার পরে এবার সে অরকেশ্বরকে বলতে থাকে, দুই একটা মাফিয়াকে মেরে নিজেকে মাফিয়া মনে করিস তাই না? কিন্তু আজকেই তোর জীবনের শেষ দিন, বল তোর শেষ ইচ্ছা কি? এটা বলে সে তার লোকজনদেরকে অর্ডার করে অরকেশ্বরের কেচ্চা খতম করে দেওয়ার জন্য। কিন্তু এখানেই ছিল সব থেকে বড় টুইস্ট। ভাঙেরার একজন লোকও অরকেশ্বর দিকে বন্দুক তাক করে না, বরং উল্টাই তারা ভাঙেরার দিকে গান পয়েন্ট করে দাঁড়ায়। আসলে অরকেশ্বর বেশ কয়েকদিন আগেই ভাঙেরার প্রত্যেকটা কুলাঙ্গারকে টাকা দিয়ে কিনে নিয়েছিল, মানে বুঝতেই পারছো চোরের ওপরে বাটপারি। এরপর অরকেশ্বর আর কোনো দয়া মায়া না দেখিয়ে ভাঙেরাকে বলতে থাকে, আমি দুই একটা মাফিয়াকে মেরেছিলাম যেন তোর মতো বড় মাফিয়া আমার সামনে এসে দাঁড়ায়। এরপরে সে আর কোনো দয়া মায়া না দেখিয়ে ভাঙেরাকেও সেখানে খতম করে দেয়। আর এই খুনের মাধ্যমে সে দক্ষিণ ভারতের পুরো আন্ডারওয়ার্ল্ড এখন তার হাতের মুঠোয় চলে আসে। একে একে বড় বড় ডনদের পতনের খবর যখন পুরো অপরাধ জগতের বস মালিকের কানে পৌঁছায়, সে বুঝতে পারে যে অরকেশ্বর কোনো সাধারণ পাবলিক নয়। তাকে যদি এখনই রাস্তা থেকে না সরানো যায় তবে কয়েকদিনের মধ্যে সে তার নিজের গদিটাও দখল করে নেবে। কিছুদিন পরে সে খবর পায় যে অরকেশ্বর এবং তার পুরো পরিবার মিলে শীঘ্রই একটা পবিত্র দরগায় জিয়ারত করতে আসে। আর এই সুযোগটাকে সে এবার কাজে লাগাতে চায়। সে তার লোকজনদেরকে পুরো দরগা জুড়ে মরণঘাতী বোমা ফিট করার জন্য পাঠিয়ে দেয়, বরং সেই বোমার সূত্র ধরে পৌঁছে যায় আন্ডারওয়ার্ল্ডের সেই রহস্যময় মহাবস মালিকের আস্তানায়। সে আস্তানার মধ্যে দেখা যায় মালিক ততক্ষণে মনে মনে ভাবছিল যে সেই বোমার আঘাতে এতক্ষণ হয়তো অরকেশ্বর এবং তার গ্যাং ব্যাং শেষ হয়ে গেছে, কিন্তু সে যখন চোখ খুলে তাকায় সে দেখতে পায় যে যমদূত তার সামনে দাঁড়িয়ে রয়েছে। এই কাহিনী দেখে তার আত্মার একদম পানি শুকিয়ে যায়। এবার নিজের জান বাঁচাতে মালিক তার ভয়ঙ্কর সব সাঙ্গপাঙ্গদেরকে অরকেশ্বরের উপরে লেলিয়ে দেয়, কিন্তু অরকেশ্বর এবার হিংস্র হয়ে মালিকের সকল সাঙ্গপাঙ্গদেরকে একটা কাটারি দিয়ে কচু কাটা করে কাটতে থাকে। এই সিনগুলো তোমার গা একদম গুলিয়ে দেবে। ইউটিউব পলিসির কারণে এই ভয়ঙ্কর কাহিনীগুলো তোমাদেরকে দেখাতে পারছি না। বাইরে ভাই কারো বা বডি থেকে মাথা আলাদা করে দিচ্ছে, কারো বা হাত আলাদা করে দিচ্ছে। এমন ভয়ঙ্কর ভায়োলেন্স মুভি খুবই কমই রয়েছে। একে একে সকল গ্যাং ব্যাংদের কচু কাটা করে এবার সে এসে দাঁড়ায় সেই মহাবস মালিকের সামনে। অরকেশ্বর তার সাথে কোনো কথা না বলেও এক কোপে তার ধর থেকে মাথা নামিয়ে দেয়। ব্যাস, মালিককে হত্যা করার পরে ভারতের অপরাধ জগতের মুকুটহীন সম্রাট এখন এক এবং অদ্বিতীয় অরকেশ্বর। তার উপরে কথা বলার মতো এখন আর কেউ জীবিত দাঁড়িয়ে নাই। কিন্তু কাহিনী এখানেই শেষ নয়, এরপরে আসে আরো ভয়ঙ্কর এক কাহিনী। অরকেশ্বর যখন বিজয়ী বেশে ফিরছে তখন তার বিশ্বস্ত লোক এসে খবর দেয় তার এই রাজত্বের খবর ভারত সরকার জেনে গেছে। এদিকে বেশ কয়েক বছর কেটে যাওয়ার পরে মধুমতি তার বাবাকে একদিন ফোন করে বসে। এখানে দেখা যায় বীর বাহাদুর তার মেয়ের সাথে খুব নরম গলায় কথা বলছিল। বীর বাহাদুর তার মেয়েকে বলতে থাকে, যা কিছু হয়েছে মা তুই ভুলে যা, আমার নাতিদের মুখ দেখতে খুবই ইচ্ছে করছে, তাই তুই তোর দুই সন্তানকে নিয়ে তোর বাবার বাড়ি
বাড়িতে ফিরে আয়। বেশ কয়েক বছর পরে বাবার এমন আদুরে গলায় কথা শুনে মধুমতি একেবারে গলে যায় এবং তার 2 সন্তান নিয়ে তার বাবার রাজপ্রাসাদে ফিরে যায় দেখা করার জন্য। কিন্তু মধুমতির জন্য এক ভয়ঙ্কর বিপদ অপেক্ষা করে বসেছিল। মধুমতি যখন তার 2 বাচ্চাকে নিয়ে সেখানে পৌঁছায়, বীর বাহাদুরের আসল রূপ তখন বেরিয়ে আসে। সে তার নিজের মেয়ে সহ তার 2 নাতিকে জেলখানার মধ্যে বন্দি করে ফেলে। আর এখানেই বের হয়ে আসে মুভির সবথেকে বড় টুইস্ট। মানে এতক্ষণ ধরে অরেকেশ্বরের যতগুলো শত্রুকে তোমরা দেখেছো তাদের এক একজনকে এক একবার লেলিয়ে দিয়েছিল এই বীর বাহাদুর। বীর বাহাদুর হাত মেলায় সেই পুরনো দুশ্মন কুখ্যাত গ্যাংস্টার ঢাকার সাথে। বীর বাহাদুর আর ঢাকা মিলে সিদ্ধান্ত নেয় অরেকেশ্বরকে মারার আগে তার বংশের প্রদীপ নিভিয়ে দিতে হবে। তারা ওই নিষ্পাপ 2 বাচ্চাকে যেই ঘরের মধ্যে বন্দি করে রেখেছিল সেই ঘরের মধ্যে কেরোসিন ছিটিয়ে দিয়ে আগুন জ্বালিয়ে দেয়। মধুমতি নিজের চোখের সামনে তারই 2 জন সন্তানকে তার নিজেরই বাবা এবং একজন গ্যাংস্টার মিলে আগুনে পুড়িয়ে মেরে ফেলছিল। আর এই কাহিনীগুলো দেখে মধুমতি একদম পাগলের মতো আর্তনাদ করছিল। এদিকে বেশ কয়েকদিন ধরে অরেকেশ্বর যখন তার প্রাণপ্রিয় স্ত্রী মধুমতির সাথে যোগাযোগ করতে পারছিল না, তখন তার ভেতরে কেমন যেন অস্থিরতা কাজ করতে শুরু করে। আসলে বাবার মন বলে কথা, ছেলেগুলো তখন আগুনের মধ্যে জ্বলছে আর এদিকে মধুমতি পাগলের মতো আর্তনাদ করে তার বাবার হাতে পায়ে ধরে শুধুমাত্র তার ছেলেদের জান ভিক্ষা যাচ্ছিল। কিন্তু এই ভয়ঙ্কর পিশাচ বীর বাহাদুর তার বংশের এবং আত্মমর্যাদার লোভে এতটাই অন্ধ ছিল যে সে কোনোভাবেই তার মেয়ের কথায় রাজি হচ্ছিল না। এদিকে টেনশনে আর থাকতে না পেরে অরেকেশ্বর সরাসরি তার স্ত্রীর নম্বরে ফোন করে, কিন্তু ফোনটা রিসিভ করে তার শ্বশুর বীর বাহাদুর। কিন্তু এখানে বীর বাহাদুর ফোন রিসিভ করে খুব শান্ত গলায় অরেকেশ্বরকে বলতে থাকে, আরে বাবাজি এত চিন্তা করছো কেন? তোমার বউ বাচ্চারা হয়তো এতক্ষণ তোমার বাড়ির ঠিক সামনেই দাঁড়িয়ে রয়েছে, তুমি বাইরে গিয়ে একটু দেখতে পারো। সে বাইরে এসে দরজা খুলেই দেখতে পায় তার বাড়ির সামনে তার বউ বাচ্চা নয়, বরং দাঁড়িয়ে রয়েছে হাজার হাজার সশস্ত্র পুলিশের এক বিশাল বাহিনী। আর এই পুরো বাহিনীকে কে লিড করছে জানো? ওই যে মুভির শুরুতে আমরা যাকে দেখেছিলাম খতরনাক পুলিশ অফিসার ভার্গব বক্সি। ভার্গব বক্সির কোনো দয়া মায়া নাই, এটা তোমরা খুব ভালো করেই জানো। সে তার এই হাজার খানেক পুলিশ বাহিনীকে অর্ডার দেয় সব কয়টা তোপের নিশানা যেন সরাসরি অরেকেশ্বরের বাড়ির দিকে তাক করা হয়। সে আজকে অরেকেশ্বরের পুরো নাম নিশানা মাটির সাথে মিশিয়ে দিতে এসেছে। কিন্তু অরেকেশ্বর তো আর এত কাঁচা খিলাড়ি নয়। সে আগে থেকেই জানতো যে তার তিলে তিলে গড়ে তোলা এই সাম্রাজ্যের দিকে কেউ না কেউ কোনো একদিন ঝোঁক তুলে তাকাবে। সে এবার মুচকি হেসে ভার্গবকে বলতে থাকে, আমার বাবা ছিল একজন সত্যিকারের বিপ্লবী। তিনি ব্রিটিশদের কামানের সামনে বুক চেতিয়ে লড়াই করেছে, আর আমি অরেকেশ্বর হলাম তারই রক্ত। তুই কি ভেবেছিস এই কয়েকটা পুলিশ নিয়ে এসে তুই আমার পুরো রাজত্বকে মাটির সাথে মিশিয়ে দিয়ে যাবে? এই কথা বলার সাথে সাথে অরেকেশ্বরের বাড়ির ভেতর থেকে সারি সারি বিশাল বিশাল ভয়ঙ্কর সব আগ্নেয়াস্ত্র এবং অটোমেটিক কামান বের হয়ে আসতে থাকে। এই কাহিনী দেখে ভার্গব বক্সি তো একদম ভ্যাবাচাকা খেয়ে যায়। সে ভাবতেও পারেনি যে একটা মানুষ তার নিজের বাড়ির ভেতরে এতটা যুদ্ধাস্ত্র মজুত রাখতে পারে। একদিকে কয়েক হাজার পুলিশ বাহিনী এবং তাদের অস্ত্র শস্ত্র, ট্যাঙ্ক, কামান, গোলা বারুদ, এবং অন্যদিকে এক মাফিয়া কিং অরেকেশ্বর এবং তার ভয়ঙ্কর সব আগ্নেয়াস্ত্র পুলিশের দিকে মুখোমুখি। 2 পক্ষ যেন এই মুহূর্তে যুদ্ধে জড়িয়ে পড়বে। ঠিক তখনই এক ভয়ঙ্কর ক্যারেক্টারের আগমন ঘটে। এই লোকের নাম ছিল শিবরাজ কুমার। এই নতুন খিলাড়ি এখানে এসে এক ভয়ঙ্কর চাল চেলে বসে। সে তার হাজার হাজার কর্মী নিয়ে এসে 2 দিকে গান পয়েন্ট করে ধরে। একদিকে সে অরেকেশ্বরকে নিজের নিশানায় রাখে এবং অন্যদিকে তার চালাপালা দিয়ে পুরো পুলিশ বাহিনীকে ঘিরে ফেলে। মানে এখানে এক ভয়ঙ্কর ত্রিমুখী যুদ্ধ শুরু হতে যাচ্ছে। এই মারাত্মক সাসপেন্স আর টানটান উত্তেজনার মধ্যে দিয়ে এই মুভিটা এখানেই শেষ হয়ে যায়। মানে বুঝতেই পারছো যে এই মুভির 2য় পর্ব আসতে চলেছে। এখানে কি অরেকেশ্বর পারবে এই ভয়ঙ্কর 2 শত্রু, একদিকে পুলিশ এবং এই গ্যাংব্যাংদেরকে হত্যা করে তার রাজত্ব টিকিয়ে রাখতে, নাকি এখানেই শেষ হবে এই মহাপরাক্রমশালী ডনের রাজত্ব? অন্যদিকে তার প্রাণপ্রিয় স্ত্রী মধুমতি এবং তার কলিজার টুকরা 2 সন্তানের হত্যার প্রতিশোধও তার নিতে হবে। মানে এই মুভির 2য় পর্বে হতে চলেছে আসল অ্যাকশন। যদি তোমরা দেখতে চাও তবে কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে খুবই দ্রুত নতুন একটা মুভির এক্সপ্লেনেশন ভিডিও নিয়ে। সে পর্যন্ত ভালো থাকো।